আপনি গুলি করলে আমি বসে থাকবো, আপনি গুলি করবেন, আমার হাতে গুলি নাই। সীমান্তে এভাবে আগ্রাসী ভারতীয় বাহিনীর বিরুদ্ধে বীরত্ব দেখাচ্ছে আমাদের বিজিবি এবং সীমান্তের সাধারণ মানুষ। ভারত রাতের আধারে পুশিন করার চেষ্টা করতেছে। লাস্ট 4 দিনে 21 বার পুশিনের চেষ্টা করেছে, প্রত্যেকটাই রুখে দিয়েছে আমাদের বিজিবি। ভারত পরিকল্পিতভাবে লাস্ট 2 বছর ধরে পুশিন করেছে। ইভেন নির্বাচনের আগে কয়েকদিনের জন্য বন্ধ করেছিল, নির্বাচনের পরবর্তী সময়ে এখন সেটা আবার শুরু করেছে। আমাদের দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা এবং রাজনীতিতে এক ধরনের অস্থিরতা কাজ করছে, আর সেটাকে পুশিনের জন্য সুযোগ হিসেবে কাজে লাগাতে চাইছে ভারত, ফলে সীমান্তে এই অস্থিরতা। তাই আজকের ভিডিওতে দেখার চেষ্টা করব পুশিন কি, কেন ভারত পুশিন করার জন্য শুধুমাত্র বাংলাদেশকে বেছে নিয়েছে এবং বাংলাদেশে পুশিন করার জন্য ভারতের পলিটিক্যাল স্ট্র্যাটেজিগুলো কি কি। ভারত থেকে বাংলা ভাষাভাষী মুসলমানদেরকে অবৈধ অনুপ্রবেশকারী কিংবা সন্দেহভাজন নাগরিক হিসেবে চিহ্নিত করে গোপনে জোরপূর্বকভাবে বাংলাদেশের দিকে ঠেলে দেওয়াকে বলে পুশিন। ইন্ডিয়ার সাইড থেকে এটাকে বলা হয় পুশব্যাক। আর এই পুশিন ইন্ডিয়া কিভাবে করছে সেটা আমার মুখ থেকে শোনার দরকার নাই, ভারতের আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার মুখ থেকেই শুনেন। एक भी बांग्लादेशी को पुशबैक करना इट इज नॉट ए इजी थिंग। Why would you say that? बिकॉज देयर इज ए बांग्लादेश पुलिस इन द बॉर्डर आल्सो। आप ऐसा नहीं है कि इसको जाके दे डू नॉट एक्सेप्ट, देयर इज नो एक्स्ट्राडिशन ट्रीटी बिटवीन इंडिया एंड तो बांग्लादेश। वापस कैसे भेजते हैं? हम क्या करता हूँ, अंधेरे का चांस लेते हुए जहाँ बीडीआर नहीं होता है वहाँ हम लोग पुशबैक करता हूँ। हाँ? आप ऐसे भेजते हैं? ऐसे भेजता है। आप तो हकीकत नहीं जानते। जब हाँ। बीएसएफ क्या करते हैं, हाँ। बीएसएफ बंदा को हाथ में रखता है, हाँ। 30 दिन 40 दिन कभी 20 दिन कभी 10 दिन तक भी हाथ में होते हैं। हाँ। जब ये जगह होते हैं बीडीआर नहीं है, हाँ। उस जगह में आप उसको धक्का लगा के भेज देते हो। तो वापस भी आ जाएगा। তাহলে বুঝতে পারছেন তো, ভারতীয় পুলিশ বাহিনী ভারতের বিভিন্ন রাজ্য থেকে মুসলমানদেরকে টার্গেট করে ধরে নিয়ে এসে বর্ডারে রাখে, সেখান থেকে বিএসএফ জোরপূর্বকভাবে রাতের আধারে বাংলাদেশের সীমান্তের দিকে ঠেলে দেয়। জাস্ট গত 8 মাসে 32 পয়েন্টে বিএসএফ 2479 জনকে পুশব্যাক করেছে, যাদের মধ্যে ইন্ডিয়ান নাগরিক এবং রোহিঙ্গা শরণার্থীও রয়েছে। একইভাবে এরকম 78 জনকে গুজরাট থেকে ধরে নিয়ে এসে চোখ বেঁধে সুন্দরবনের মান্দারবাড়িয়া চরে ছেড়ে দেয়। রিসেন্টলি পশ্চিমবঙ্গে ক্ষমতা আসা শুভেন্দু অধিকারীও বলেছে এই কয়দিনে 4800 জনকে পুশিন করেছে। সেখান থেকে এখন অবধি 4800কে ওপার পাঠিয়ে দেওয়া হয়েছে, আর এখন আমার হাতে আছে হোল্ডিং স্টেশনে 836 জন। তাদেরকেও আমরা তাড়াতাড়ি খাইয়ে পরিয়ে ওদিকে পাঠানোর ব্যবস্থা করছি। ইন্ডিয়ায় নোংরা কাজগুলো করতেছে বিদায় সীমান্তে এক অমানবিক পরিস্থিতি তৈরি হয়েছে। কিন্তু প্রশ্ন হলো, ভারত পুশিন করার জন্য কেন শুধুমাত্র বাংলাদেশকে বেছে নিয়েছে এবং এর পিছনে তাদের পলিটিক্যাল স্ট্র্যাটেজিগুলো কি কি? এটাকে আমরা দুইভাবে অ্যানালাইসিস করতে পারি। এক হচ্ছে বাংলাদেশকে চাপে রাখার কৌশল, যাতে করে বাংলাদেশকে তাদের গ্রিপে রাখা যায়। 2 হচ্ছে ভারতীয় অভ্যন্তরীণ ভোটের রাজনীতির কৌশল। বাংলাদেশকে চাপে রাখার কৌশল যদি শুরুতে অ্যানালাইসিস করি, ইন্ডিয়ার বাংলাদেশের পুশিনের ইতিহাস কিন্তু একেবারে নতুন না। যখনই দেখা গেছে বাংলাদেশের ক্ষমতা ইন্ডিয়ার কোনো বন্ধু প্রতিম সরকার নাই বা ভারত যাদেরকে পছন্দ করে এরকম কেউ বাংলাদেশের ক্ষমতায় নাই, তখন ইন্ডিয়া পুশিন শুরু করে সীমান্তে কাঁটাতারে বেড়া দেওয়া সহ এক ধরনের সীমান্ত অস্থিরতা তৈরি করা শুরু করে এবং সীমান্তে বর্ডার কিলিং বাড়িয়ে দেয়। উদাহরণস্বরূপ 1992 সালে যখন বাংলাদেশের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ইন্ডিয়া সফরে যান, তখন তৎকালীন ভারতীয় প্রধানমন্ত্রী নরসিমা রাও বেগম জিয়াকে উদ্দেশ্য করে বলেন, ম্যাডাম, আপনি যদি এখন গুজরাট গিয়ে আপনার মাতৃভাষা একটি জনসভায় ভাষণ দেন, অন্তত 25,000 মানুষ আপনার কথা শুনতে আসবে। বিচক্ষণ বেগম জিয়া বুঝে গেলেন নরসিমা রাও এর মতলব আসলে কি এই কথার পেছনে। বেগম জিয়া শক্ত দৃঢ় কণ্ঠে বলেন, আপনি বোধহয় ভুলে যাচ্ছেন বাংলা নামে ভারতেরও একটা প্রদেশ আছে, আর আপনি বাঙালি এবং বাংলাদেশিদের মধ্যে হয়তো গুলিয়ে ফেলেছেন। ভারতে বসবাসকারী বাঙালিরাও বাংলা বুঝে, বাংলা বলেন, তার মানে এই না তারা বাংলাদেশি। এরপর ওই সফরের পর বেগম জিয়ার সাথে ভারতের সম্পর্ক খুব একটা ভালো যায়নি। এমনকি সেই সময়টাতে বেগম জিয়া জাতিসংঘে ভারতের এগেনস্টে তিস্তা এবং ফারাক্কা নিয়ে এক অভূতপূর্ব নালিশ দেন। এমনকি ওই সময় বেগম জিয়ার ওই ক্ষমতাধীন 400 কোটি টাকা বাজেট করে বেগম জিয়াকে ক্ষমতা থেকে সরাতে। এরপর বিএনপি 2001 থেকে 6 শাসন আমলে সীমান্তের প্রায় বিএসএফ এবং বিডিআর, বর্তমান বিজেপি, মুখোমুখি অবস্থানে থাকতো। ইভেন আপনারা যদি বাংলাদেশ ইন্ডিয়া বর্ডার কিলিং অ্যানালাইসিস করেন তাহলে দেখবেন অন্যান্য সময়ের তুলনায় বিএনপি সময়টাতেই সীমান্তে বর্ডার কিলিং বেশি হয়েছে, কারণ একদম স্পষ্ট যে সীমান্তে এক ধরনের চাপ সৃষ্টি করে সরকারকে এক ধরনের চাপে রাখতে চেয়েছিল ভারত। এবারও হাসিনা পতনের পর আমরা দেখেছি ভারতীয় বিএসএফ অবৈধভাবে গায়ের জোরে বাংলাদেশের ভেতর দিকে সীমান্তে কাঁটাতার দিতে চাওয়া, সীমান্তে উত্তেজনা তৈরি করা। নির্বাচনের পর প্রথম 3 মাস বন্ধ থাকলেও সেটা এখন আবার শুরু করা। নির্বাচনের পর প্রথম 3 মাস বিএনপি যখন ক্ষমতা আসে, ভারতীয় বিএসএফ কে কিন্তু আমরা খুব একটা পুশিন করতে দেখি নাই, যেটা এখন আবার শুরু করছে এবং সীমান্তে এক ধরনের উত্তেজনা তৈরি করছে। এটার পেছনে আমি 2টা কারণ হিসেবে দেখি যে ওই সময় পশ্চিমবঙ্গে নির্বাচনের পরিস্থিতি চলতেছিল, সো নির্বাচনে হিন্দুত্ববাদী বিজেপি ক্ষমতা আসছে, শুভেন্দু অধিকারী ক্ষমতা আসছে, সেজন্য সেই চাপগুলো প্রয়োগ করতেছে এবং সেই
এই কাজগুলো করাচ্ছে তার ভোট ব্যাংককে অ্যাক্টিভ রাখার জন্য, সচল রাখার জন্য। আর আরেকটা কারণ হিসেবে আমি মনে করি, বা আমার কাছে এটাই প্রধান কারণ মনে হয়, সেটা হচ্ছে তারেক রহমানকে ইন্ডিয়া তাদের গ্রিপে নিতে পারে নাই, মানে তারেক রহমানকে ইন্ডিয়া তাদের মুষ্টির মধ্যে নিতে পারে নাই, বা তারেক রহমানের সাথে ইন্ডিয়ার খুব ভালো একটা নেগোসিয়েশন হয় নাই। তারেক রহমান অতি সম্প্রতি চীন সফর করবেন, ইন্ডিয়া সফর আগে। হাসিনার ক্ষেত্রে আমরা দেখেছি হাসিনা কিন্তু ইন্ডিয়াকে প্রায়োরিটি দিত ওভার চীনা। এরপর তারেক রহমান পাকিস্তানের সাথে সম্পর্ক ডেভেলপ করতেছেন, পাকিস্তানের সাথে ফাইটার জেট ডিল হবে, JF-17 ব্লক 3 ডিল হবে, যেখানে পাকিস্তান অলরেডি বাংলাদেশকে JF-17 ব্লক 3 এর সিমুলেটর হস্তান্তর করছে। পাকিস্তানের সাথে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বর্ডার সিকিউরিটি এবং মাদক নিয়ে 10 বছরের ডিল করছে, যেগুলো কিন্তু আমরা গত 15-20 বছর দেখি নাই। এরপর চীনের সাথে সম্পর্ক উন্নত হবে, চীন প্রধানমন্ত্রী চীনে গেলে চীনা জেটেন্সি আসবে, তুরস্কের সাথে সম্পর্ক ডেভেলপ করা হচ্ছে, যে তুরস্কের সাথে সম্পর্ক শীতল হয়েছিল সেই সম্পর্ক এখন আবার উষ্ণ করা হচ্ছে, যে জিনিসগুলো কিন্তু ইন্ডিয়া মোটেও পছন্দ করতেছে না। অপরদিকে তারেক রহমান ফারাক্কা ব্যারেজের বিপরীতে বাংলাদেশের অংশ পদ্মা ব্যারেজ করার পরিকল্পনা নিচ্ছেন এবং তিস্তা মেগা প্রজেক্ট বাস্তবায়নের কথাও জানাচ্ছেন বিএনপি থেকে। খুব শীঘ্রই এটা বাস্তবায়ন করা হবে এবং ধারণা করা হচ্ছে এটা চীনকে দিয়ে করানো হবে, যেটা হাসিনা শেষ সময়ে ভারতকে দিয়ে করানোর কথা বলেছিলেন। সো আলটিমেটলি ইন্ডিয়া বাংলাদেশের বিষয়ে যে টাইপের ফরেন পলিসি চায়, যে টাইপের ফরেন পলিসি হাসিনা ফলো করে আসছে লাস্ট ডেকেড ধরে, বিএনপি বা তারেক রহমানের সরকার সেদিকে যাচ্ছে না। বিএনপি বা তারেক রহমানের সরকার নিজস্ব বাংলাদেশ ফার্স্ট এরকম ফরেন পলিসিতে চলার চেষ্টা করতেছেন। আমি আবারও বলছি, চলার চেষ্টা করতেছেন। এই চেষ্টা কতদিন থাকবে সেটা কিন্তু বলা যাচ্ছে না, বাট চেষ্টাটুকু করতেছেন। মানে একটা বাদশা হামাগুড়ি দেওয়া থেকে দাঁড়িয়ে চলা যে চেষ্টাটা, সেই চেষ্টাটা অন্তত পক্ষে তারেক রহমানের সরকার করতেছেন, যেটা মোস্ট প্রবাবলি ইন্ডিয়া পছন্দ করতেছে না। ইভেন ইন্ডিয়া যে এটা পছন্দ করতেছে না, এটা আর কোনো রাগ ডাক নাই। এটা ইন্ডিয়ার হিন্দুস্তান টাইমসের অ্যানালাইসিস, হিন্দুস্তান টাইমসের রিপোর্টে এটা উঠে আসছে যে ইন্ডিয়া বিএনপির বা বাংলাদেশের আচরণে সন্তুষ্ট না, যার কারণে হয়তো ভারত এই পুশিনগুলো বাড়িয়ে দিয়ে সীমান্ত উত্তেজনা সৃষ্টি করে রেখেছে, যার উদ্দেশ্য একদম স্পষ্ট এবং পরিষ্কার, যে বাংলাদেশকে মেসেজ দেয়া, বাংলাদেশকে চাপে রাখা, বাংলাদেশ ভবিষ্যতে যাতে এরকম বড় কোনো সিদ্ধান্ত না নেয় যেটা ভারতের স্বার্থের বিরুদ্ধে যাবে। হাসিনা আমলে যে ইন্ডিয়া পুশিন করেনি বিষয়টা এমন না। 2019 সালের নভেম্বর এবং ডিসেম্বর এই 2 মাসে মহেশপুরের সীমান্ত দিয়ে ভারত অন্তত 445 জনকে পুশিন করে, কিন্তু সেই সময়টাতে এগুলো নিয়ে পত্রপত্রিকা মিডিয়াতে অত বেশি আলোচনা হয় না, কারণ হাসিনার সাথে ভারতের সম্পর্ক কিরকম ছিল এটা আমাদের কারো জানা নয়, স্বামী স্ত্রীর সম্পর্ক। ফলে হাসিনা ক্ষমতায় আসার পর ভারতের 7 সিস্টার্সের যে বিচ্ছিন্নতাবাদী আন্দোলনগুলো চলতেছিল, বেগম জিয়া আমলে যখন ওই স্বাধীনতাবাদীদের জন্য 10 ট্রাক অস্ত্র যাচ্ছিল, সেগুলো হাসিনা দমন করছে, ভারতকে এখানে হেল্প করছে। হাসিনা ভারতকে ট্রানজিট করিডোর থেকে শুরু করে নানা ধরনের বাণিজ্যিক, অর্থনৈতিক, মানে বলার বাইরে সুবিধা দিয়েছে, এবং হাসিনা এটাকে এক কথায় কোট করছে যে ভারতকে যা দিয়েছি তা আজীবন মনে রাখবে ভারত। আমরা ভারতকে যে দিয়েছি সেটা ভারত সারা জীবন মনে রাখবে। তো সেই জায়গা থেকে ভারতের সময়, মানে ওই সময়টাতে, হাসিনা সময়টাতে যে সময় এই পুশিনগুলো হতো, হাসিনা দুই দেশের সম্পর্কের খাতিরে নিজে এই জিনিসগুলোকে চাপা রাখতো, এবং মিডিয়া একরকম হাসিনার কথার বাহিরে গিয়ে, হাসিনার নিষেধাজ্ঞার বাইরে গিয়ে এই নিউজগুলো করার সাহস পেত না, এবং সীমান্তের বিজিবিকে ওইগুলোকে নিয়ে একটু নর্মাল পজিশনে থাকতে বলা হয়েছে, বিজিবিকেও স্ট্রং পজিশনে রাখা হয় নাই, ফলশ্রুতিতে ওইগুলো নিয়ে অত বেশি আলোচনা হয় নাই। কিন্তু সেই সময়টাতেও পুশিন হয়েছে, এবং ইন্ডিয়াও হাসিনার সময়টাতে অনেক বেশি, এই সময়টাতে মানে ইন্ডিয়ার প্রিয় সরকার ক্ষমতায় না থাকলে যেরকম পুশিন করে, হাসিনার সময়টাতে ওই রকম পুশিন খুব একটা করে নাই। বাট হাসিনার সময়ও কিছু কিছু পুশিন হয়েছে। কিন্তু হাসিনা পতনের পর ইন্টারেস্টিংলি দেখেন, যখন আগে আমাদের বিজিবি মার খেত, বিজিবি বিএসএফ এর গুলিতে মারা যেত, এখন ইউনূস আমলে বিজিবির পা ধরে ভারতীয় বিএসএফ ক্ষমা চাচ্ছে। বিএনপি তারেক রহমানের আমলে বাংলাদেশ বিজিবি বলতেছে আপনি গুলি করবেন, আমি গুলি করতে পারবো না, আমার কাছে গুলি নাই। সো এবং সীমান্তের মানুষ প্রতিরোধ করতেছে, যে জিনিসটা কিন্তু আমরা হাসিনা আমলে দেখি নাই। এখন কেমন জানি সবাই এই দেশটাকে ফিল করতেছে, সবাই স্বাধীনতার সার্বভৌমত্বকে ফিল করতেছে, যে না, আমরা আলটিমেটলি স্বাধীনতা পাইছি, এটা আমাদের দেশ এবং দেশের প্রতি ইঞ্চি মাটি আমাদেরকে রক্ষা করতে হবে। সবাই এটাকে ফিল করতেছে যে উই হ্যাভ টু প্রোটেক্ট আওয়ার ল্যান্ড। সেই জায়গা থেকে যে জিনিসটা কিন্তু আমরা বিগত সময়গুলোতে দেখি নাই। সো সেই জায়গাটা থেকে ইন্ডিয়ান বিএসএফ যখন বাংলাদেশকে চাপে রাখার জন্য এই পুশিন করতে বদ্ধপরিকর এবং বারবার পুশিনের চেষ্টা করতেছে, বাংলাদেশের বিজিবিও যখন স্ট্রং পজিশনে আছে যে না, নো নেগোসিয়েশন, জিরো টলারেন্স, বাংলাদেশের সীমান্তের বাহিনীও যখন, বাংলাদেশের সীমান্তের সাধারণ জনগণও যখন অ্যাগ্রেসিভ, ফলশ্রুতিতে সেখানে কিন্তু একটা উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হচ্ছে, এবং এই জন্যই সেটা এত বেশি নিউজ হচ্ছে এবং এই সময়টাতে এত বেশি আলোড়ন তৈরি হচ্ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, ভারত শুধুমাত্র পুশিনের জন্য বাংলাদেশকে কেন বেছে নিয়েছে? এর পেছনে ভারতের পলিটিক্যাল স্ট্র্যাটেজি কি? সো এটাতে গেলো বাংলাদেশকে চাপে রাখার জন্য বাংলাদেশের অভ্যন্তরে পুশিন। ভারতের বাংলাদেশের পুশিন করার পেছনে আরেকটা অন্যতম কারণ হচ্ছে ভারতের অভ্যন্তরীণ ভোট ব্যাংকের রাজনীতি বা ভোটের রাজনীতি। আর এই ভোটের রাজনীতিকে আমি দুই ভাগে অ্যানালাইসিস করে। একটা হচ্ছে ভারতের উগ্র হিন্দুত্ববাদী রাজনীতি, আরেকটা হচ্ছে ভারতের আঞ্চলিক বা প্রাদেশিক ভোটের রাজনীতি। নরেন্দ্র মোদীর নেতৃত্বে হিন্দুত্ববাদী গেরুয়া রাজনীতি বলা যায় এখন পুরো ভারত জুড়ে চলতেছে। তাই সেন্ট্রাল রাজনীতি নিয়ে কথা বলার আগে ভারতের প্রাদেশিক হিন্দুত্ববাদী রাজনীতি এবং ভোট ব্যাংকের রাজনীতি নিয়ে একটু কথা বলি। ভারতের পশ্চিমবঙ্গ
আসাম, ত্রিপুরায় অনুপ্রবেশকারী রাজনীতি বাংলাদেশের চেতনা রাজনীতির মতো। বাংলাদেশে যখন যারা এই ক্ষমতা আসে তারা চেতনা ব্যবসা করে না, চেতনা ব্যবসাতে এবং লাভজনক একটা ব্যবসা, কেউ এটা ছাড়তে পারে না এবং ভোট ব্যাংকের জন্য এটা করে। সো ইন্ডিয়ার ক্ষেত্রে সেম বাংলাদেশের প্রতিবেশী রাজ্য যেগুলো আছে ওইগুলোতেও অনুপ্রবেশকারী রাজনীতি আমাদের চেতনা রাজনীতির মতোই শক্তিশালী। হিস্টোরি থেকে যদি আসে 1979 থেকে 1985 এই 6 বছর আসামে গণ অভ্যুত্থান ও গণ আন্দোলন হয়। আর ওই আন্দোলনের অন্যতম দাবি ছিল আসামে কথিত বাংলাদেশিদের চিহ্নিত করে ভোটার তালিকা থেকে বাদ দিয়ে আসাম থেকে বের করে দেয়া। আর বিজেপি আন্দোলনকারীদের প্রমিস দিতে থাকে বিজেপি এই কাজটা করবে এবং সারা দেশে বিজেপির মুসলিম বিদ্বেষী রাজনীতির জন্য আসামে বিজেপি ব্যাপক জনপ্রিয় হতে থাকে। ফলে 2011 সালে আসামের ক্ষমতা আসে বিজেপি মনোনীত হিমন্ত বিশ্ব শর্মা, যে উগ্র হিন্দুত্ববাদী এবং মুসলিম বিদ্বেষী, যার বক্তব্য আমরা শুরুতেই দেখিয়েছিলাম। এমনকি বিজেপি নেতা অমিত শাহ আসামের মুসলমানদেরকে এই নির্বাচনের আগে ওই প্রকার সাথে মুসলিমদেরকে ওই প্রকার সাথে তুলনা করেছিলেন। সিমিলারলি বাংলাদেশ প্রতিবেশী আরেকটি রাজ্য ত্রিপুরার ক্ষেত্রেও দেখি, ত্রিপুরার হিন্দুত্ববাদী বিজেপি নেতারা তো চট্টগ্রাম দখলের আলাপও তুলেছিলেন। বাকি ছিল পশ্চিমবঙ্গ। আর পশ্চিমবঙ্গে এবারে নির্বাচনের সময় বিজেপি মনোনীত উগ্র হিন্দুত্ববাদী শুভেন্দু অধিকারী, ঘুষখোর শুভেন্দু অধিকারী কি সার্কাস করেছিল আপনারা সবাই দেখেছেন। শুভেন্দু অধিকারী নির্বাচনে একমাত্র প্রমিস ছিল সে কথিত বাংলাদেশিদেরকে ভারত থেকে, কলকাতা থেকে, পশ্চিমবঙ্গ থেকে বের করে দেবে, সীমান্তে কাটা তার দেবে এবং নির্বাচনের দিন পর্যন্ত সে বাংলাদেশিদেরকে খুঁজতেছিল। सब बांग्लादेशी मुसलमान, सब बांग्लादेशी मुसलमान। ওরা আবার কলকাতায় পালিয়ে যাওয়া বাংলাদেশ থেকে পলাতক আওয়ামী নেতা কর্মীদের দেখলে খুব না, ওদেরকে সে কথিত অনুপ্রবেশকারী হিসেবে দেখে না। একইভাবে সেন্ট্রাল রাজনীতিতে ভারতে পালিয়ে যাওয়া বাংলাদেশের স্বৈরাচার হাসিনাকেও বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারী হিসেবে নরেন্দ্র মোদী দেখে না, নরেন্দ্র মোদী হয় না। যাই হোক, এটা তাদের অভ্যন্তরীণ রাজনীতি, যেটা তারা ভোটের জন্য করে। পৃথিবীর সকল দেশে ভোটের জন্য এই রাজনীতিগুলো করে, বাংলাদেশে এই ধরনের রাজনীতি আছে। কিন্তু এই যে ভোটের জন্য এই রাজনীতিগুলো কিন্তু শুধুমাত্র প্রাদেশিক জায়গাগুলোতে সীমাবদ্ধ নয়। ভারতের সেন্ট্রাল প্রধানমন্ত্রী ক্যান্ডিডেট নরেন্দ্র মোদী রাজস্থানে এক রাজনৈতিক ভাষায় মুসলমানদের এগেনস্টে কি বিষোদ্গার ছড়িয়েছেন সেটা এই বক্তব্যটা দেখলে বুঝতে পারবেন। और पहले जब उनकी सरकार थी उन्होंने कहा था कि देश की संपत्ति पर पहला अधिकार मुसलमानों का है। इसका मतलब ये संपत्ति इकट्ठी करके किसको बांटेंगे? जिनके ज्यादा बच्चे हैं उनको बांटेंगे, घुसपैठियों को बांटेंगे। क्या आपकी मेहनत की कमाई का पैसा घुसपैठियों को दिया जाएगा? आपको मंजूर है ये कांग्रेस का मैनिफेस्टो कह रहा है। মোদির ভাষ্য মতে ভারতের মুসলমানরা ভারতের নাগরিকই না, সবাই অনুপ্রবেশকারী, ঘুসপেঠিয়া। ইভেন মোদি ভারতের মুসলমানদেরকে বহু বাদশা পয়দাকারী বলে গালি দিচ্ছে, ট্রিট করতেছে। এই ইভেন ভারতের বিজেপি ভারতের মুসলমানদেরকে ভারতের নাগরিকই মনে করে না। 2019 সালে করা সিএ এনআরসিতে মুসলিমদের নাগরিকত্ব অস্বীকার করা হয়। বিজেপি নেতারা একদম কোন রকম রাগ ডাক না রেখেই বলে দেশভাগের সময় মুসলিমরা তাদের মনোনীত দেশ পাকিস্তানে চলে যেতে হবে। আর 1947-এর পাকিস্তান মানে দেশভাগের সময়ের পাকিস্তান তো বাংলাদেশ তো সেটার অংশ ছিল। সো এই যে অনুপ্রবেশকারীদেরকে ঠেলে দিবে, এই জন্য ঠেলে দেওয়ার জন্য শুধুমাত্র তারা বাংলাদেশকে বেছে নিয়েছে। আর বাংলাদেশকে বেছে নেওয়ার পেছনে বাংলাদেশের অন্যতম দুর্বলতা হচ্ছে বাংলাদেশের সাথে ভারতের সবচেয়ে বড় বর্ডার আছে, চীনের সাথে আছে, পাকিস্তানের সাথে আছে, কিন্তু বাংলাদেশে কেন ঠেলে দিচ্ছে? বাংলাদেশে ঠেলে দেওয়ার পেছনে বাংলাদেশের দুর্বলতা। বাংলাদেশ পাকিস্তান এবং চীনের মতো সামরিকভাবে অত শক্তিশালী না। এছাড়া চীন এবং পাকিস্তান দুই দেশের বর্ডারে ভারতীয় সীমান্তে কাঁটাতার আছে, ইন্ডিয়ারও কাঁটাতার আছে, কিন্তু বাংলাদেশ বর্ডারের বড় একটা অংশে ইন্ডিয়ান কাঁটাতার আছে, কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে কোনো কাঁটাতারে বেড়া দেয়া নাই। ফলে ইন্ডিয়ান বিএসএফ রাতের আধারে খুব সহজেই ভারতের কাঁটাতার পার করে বাংলাদেশের দিকে অবৈধভাবে রাতের আধারে ঠেলে দিতে পারতেছে। ইভেন বাংলাদেশের যে বিজিবি বর্ডার গার্ডের হাতে এনাফ সোলজার্সও নাই যারা নিশ্চিত নিরাপত্তা নিশ্চিত করতে পারে এই প্রায় 4000 কিলোমিটারের বর্ডারে। ফলশ্রুতিতে বাংলাদেশের দিকে এগুলা ঠেলে দেওয়া সহজ। সো ভারতের প্ল্যান হচ্ছে ভারতের যেই প্রায় 2 কোটি মুসলমানদেরকে বাংলাদেশের দিকে কথিত অনুপ্রবেশকারী 2 কোটি মুসলমানদেরকে বাংলাদেশের দিকে ঠেলে দেয়া, কারণ পাকিস্তানের দিকে তো তারা ঠেলে দিতে পারবে না। ভারতে বিজেপি ক্ষমতায় থাকা রাজ্যগুলোতে সিএএনআরসি করলেও মমতা ক্ষমতায় থাকা পশ্চিমবঙ্গে মমতা সিএএনআরসি করতে দেয় নাই। এমনকি এই সিএএনআরসির এগেনস্টে মমতা বিশাল মিছিল পর্যন্ত করেছিল। কিন্তু আসামে যেহেতু বিজেপি সরকার ছিল, আসামে ওরা সিএএনআরসি করে মুসলিমদেরকে টার্গেট করে মুসলমানদেরকে নাগরিকত্ব বাদ দিয়েছে। গোটা ভারত জুড়ে এই কাজ করতেছে, যার উদ্দেশ্য স্পষ্ট, মুসলিম ডেমোগ্রাফি চেঞ্জ করে ফেলা বা মুসলিমদেরকে ভারত থেকে বিতাড়িত করে ভারতকে একক হিন্দু রাষ্ট্র পরিণত করা, যেরকম ডেমোগ্রাফি চেঞ্জ করে ফেলা হয়েছে কাশ্মীরে। এজন্য ভারতের বিভিন্ন প্রদেশে বাংলা ভাষাভাষী মুসলমান দেখলেই সন্দেহভাজন অবৈধ বাংলাদেশে দাবি করে তাকে ধরে নিয়ে এসে রাতারাতি বাংলাদেশে পুশিং করে দিচ্ছে। কোন রকম জিজ্ঞাসা বা আইনি প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছে না। আপনাদেরকে ইতিমধ্যে এরকম কয়েকটা নিউজ দেখেছি, দিল্লি থেকে, গুজরাট থেকে, ভারতের বিভিন্ন প্রদেশ থেকে ধরে নিয়ে এসে বাংলাদেশে পুশিং করে দিচ্ছে। এবং যেটা আন্তর্জাতিক আইন বিরোধী, ভারতে এই আন্তর্জাতিক আইনগুলো সাইন করে ভারতে এই অবৈধ কাজগুলো করতেছে। শুধু আন্তর্জাতিক আইন
না, ভারতের নিজস্ব যে ল আছে সে ল এর উপরই পন্থী এই অবৈধ পুশিন। আমি ভারতীয় বাহিনীর সীমান্ত হত্যা এবং অবৈধ পুশিনের ডিটেল একটা ভিডিও বানিয়েছি যেখানে অনেক বেশি ইনফরমেশন আছে এবং এগুলো বন্ধ করার জন্য কি কি পদক্ষেপ নেওয়া যায় সেটা ওই ভিডিওতে আলোচনা করেছি। তাই আপনারা চাইলে ওই ভিডিওটা দেখতে পারেন, এই ভিডিওতে আর রিপিট করলাম না। তবে ওই ভিডিওতে যে জিনিসটার উপর আমি জোর দিয়েছি সেটা হচ্ছে আমাদের সীমান্তবর্তী এলাকায় যে সকল যুবকরা আছে তাদেরকে অন্তত পক্ষে মিলিটারি ট্রেনিং দেওয়ার ব্যবস্থা করা হোক, যাতে করে আমাদের সভরেন্টি রক্ষা করা যায়। এবং ভারতের সাথে ভারতের প্রতিবেশী শক্তিশালী দেশ পাকিস্তান এবং চীনা নিজেদের কাঁটাতারের বেড়া আছে, আমরাও সেই কাঁটাতারের বেড়া ব্যবস্থা করা, যাতে করে ভারত যেই 2 কোটিদেরকে আমাদের দিকে ঠেলে দেওয়ার চিন্তা ভাবনা করতেছে, আমাদের তো আর ইন্ডিয়া যাওয়ার দরকার না। আমাদের নিয়ারেস্ট যতগুলো প্রতিবেশী আছে তাদের তুলনায় আমাদের জিডিপি বেশি। সো ইন্ডিয়ানরাই বাংলাদেশের দিকে ঝুঁকবে এবং এই যে পুশিনের ক্রাইসিস, এই ক্রাইসিসটা মোকাবেলার জন্য আমাদের যেহেতু অত পরিমাণ সোলজার্স নাই, আমরা আস্তে আস্তে কাঁটাতার দিতে পারি আমাদের সীমান্তের ঝুঁকিপূর্ণ জায়গাগুলোতে। আর বাংলাদেশে অবস্থিত ভারতীয় হাই কমিশনে 13-14টা প্রেমের চিঠি দিলে চলবে না। ভারতীয় হাই কমিশনারকে আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে নিয়ে এসে জোর গলায় শক্তভাবে জিজ্ঞেস করতে হবে ভারত এই কাজটা কেন করতেছে এবং এই কাজটা তারা কবে বন্ধ করবে। ধন্যবাদ সবাইকে। মা, মাটি, দেশকে ভালোবাসুন। আল্লাহ হাফেজ।